জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির আছেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও আছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার রুমিন ফারহানা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, বিশ্বের যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনায় নিন্দা জানায় মার্কিন প্রশাসন। এদিক থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই, কারণ সব স্তরের নাগরিকদের জন্য তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের প্রত্যাশা এটা চলমান থাকবে, আমরা সবই পর্যবেক্ষণ করছি। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার যে অভিযোগ তুলেছেন সেই বিষয়ে উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন তুললে তিনি এসব কথা বলেন। ট্যামি ব্রুসের এই কথায় আপাতত বাংলাদেশের সরকারের জন্য কোনো স্বস্তির কারণ আছে কিনা, কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুটা স্বস্তি তো বটেই সরকারের জন্য, এবং তুলসি গ্যাবার্ড যখন এই কথাটি বলেছেন বাংলাদেশ সম্পর্কে, ঠিক তখনই ভারতে হিন্দু মুসলমান দাঙ্গায় সম্ভবত 34 জনের মতন হতাহত হয়েছে, এবং ভারতে কিছুদিন পরপরই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তবে আমরা খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করি এইসব ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব বেশি উদ্বেগ বা খুব বেশি কথা আমরা কখনো তেমন শুনি না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলতে হলে একটা কথা তো বলতেই হয়, যে কোনো পরিবর্তনের প্রথম শিকার হয় যে কোনো অর্থে যারা সংখ্যালঘু বা যারা এমন একটা অবস্থায় থাকেন সমাজে যাদের জন্য বাড়তি সুরক্ষার প্রয়োজন হয়। সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, সেটা লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে হতে পারে, সেটা জাতিগত পরিচয়ের ভিত্তিতে হতে পারে, কিংবা সেটা কেবলমাত্র আয় বৈষম্যর কারণেও হতে পারে। সো এই চারটা দিক বিবেচনায় যদি আপনি দেখেন, তখন ডেফিনেটলি যে কোনো পরিবর্তনে, যখনই বাংলাদেশে কোনো পরিবর্তন হয়, সংখ্যালঘু সম্প্রদায় এক ধরনের আতঙ্কে ভোগেন। এই কথাটি অস্বীকার করা অন্যায় হবে। এবং এইবার যখন পরিবর্তন হলো, তখন আমরা দেখলাম যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, তাদের মন্দির, তাদের উপাসনালয়, সকল কিছুতে পাহারা বসাতে হলো। প্রশ্ন হচ্ছে, পাহারা বসানোর প্রয়োজনটা হয় কেন? প্রয়োজন হয় তার কারণ এইরকম ঘটনা অতীতে হয়েছে, এরকম নানান রকম ভয় ভীতি নিপীড়নের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, যে কারণেই তাদের জন্য একটি বাড়তি সুরক্ষা এবং একটি বাড়তি সিকিউরিটির প্রয়োজন হয়। আমি নিজে যেহেতু একজন নারী, আমি নারীদের যে সমস্যা গত 7 মাস ধরে একজন নারী হিসেবে আমি বিভিন্ন সময় আমার কাছে মনে হয়েছে জায়গাটি আমাদের জন্য খুব বেশি নিরাপদ নয়, এবং যে কথাটি আপনার সাথে বলবার কারণেই আমাকে নানান রকম সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। পরে অবশ্য জনগণ আবার সরিও বলেছে, যখন একটার পর একটা ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করলো এবং যেগুলোর ভিডিও প্রকাশ হওয়া শুরু করলো, তখন আমি দেখলাম আমাদের জেনজির ভাইরা আবার ক্ষমা প্রকাশ করে আমার সেই ভিডিও শেয়ারও করছেন। এনিহাউ, একজন নারী হিসেবে আমি এইটুকুই বলি, দেখুন, আমরা দেখেছি নারী ফুটবলারদের খেলা বন্ধের জন্য বেশ কয়েকটি জেলায় এক ধরনের তৌহিদি জনতা নামের লোকজন জড়ো হয়েছে। আমরা দেখেছি নারীর পোশাক কি হবে, সে তার পোশাকটি আসলে ঠিক কোনভাবে পরবে, এটা নিয়েও মত দেওয়ার, এটা নিয়েও কথা বলবার অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আমরা দেখেছি একজন নারী, তিনি বাইরে ধূমপান করবেন কি করবেন না, এটা একেবারেই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনি তার দিকে না তাকালেই হয়, আপনি তো আসলে তার সুরক্ষা দেবার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটে এবং সরকার যখন এটিকে ডাইলিউট করার জন্য বলে যে না, এটা আসলে নারী পুরুষ সকলের জন্যই ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ তো সারাক্ষণই তো আমরা পুরুষদের রাস্তায় ধূমপান করতে দেখি। কয়েক কোটি পুরুষ প্রতিদিন রাস্তায় পাবলিক প্লেসে ধূমপান করে। এখন পর্যন্ত 50 টাকা জরিমানা জীবনে কোনো পুরুষের কাছে করা হয়েছে কিনা আমি এই প্রশ্নটি রাখছি। এবং যেই আইনটি বছরের পর বছর অব্যবহৃত থাকে বা যার কোনো প্রয়োগ প্র্যাকটিক্যালি পসিবল হয় না, তাকে ডেড ল বলে। সো এই যে 50 টাকা জরিমানা বা কিছু একটা জরিমানার যে আইনটা আছে পাবলিক প্লেসে ধূমপানের, এটা একটা ডেড ল।
এই ডেড লটাকে আপনি রেফার করছেন বিকজ আপনি খুব ভালো করে জানেন মেয়ের জায়গায় যদি দুটো ছেলে হতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। এখন যেহেতু বিশ্বায়নের যুগ, এখন যেহেতু প্রত্যেকের হাতে স্মার্টফোন, প্রত্যেক খবর মুহূর্তে বিশ্বময় চাইলেই ছড়িয়ে দেয়া যায়, ছড়িয়ে পড়ে। সো এই খবরগুলোকে হাইলাইট করে বিদেশে দেওয়া বা বিভিন্ন জায়গায় দেওয়াটা তো আসলে কোনো বড় বিষয় নয়, এবং এই সরকারকে এই সকল কিছু মাথায় রেখেই চালানো উচিত ছিল। তবে নিকোল, একটা কথা আমি বলি, এই সরকারকে শুরু থেকে আমার কাছে খুবই জনতুষ্টিবাদের সরকার বলে মনে হচ্ছে। মানে মেজরিটি ফ্লো যেদিকে যায়, এই সরকারও যেন তাদের ডিসিশনগুলো সেদিকে নিতেই মোর কমফোর্টেবল। সেটা কি ঠিক হোক বা ব্যাঠিক হোক, আমার কাছে সেটাই মনে হয় ভেরি আনফরচুনেটলি। না হলে আপনি আমাকে বলেন 94টা মাজার ভাঙা হলো কি কারণে? একটার বিচার হয়েছে নিকোল, একটা। ইসলামের আটক করা হয়েছে, অনেককে আটক করা হয়েছে, তাহলে থামছে না কেন? তাহলে কি থামাবার মতন যথেষ্ট জোরালো পদক্ষেপ নেই? আলোচনাগুলো আমরা করছি তখনই যখন বাংলাদেশে ডেভিল হান্ট অপারেশন চলছে, যখন বাংলাদেশে অক্সিলারি ফোর্স হিসেবে আর্মি ডিপ্লয়েড আছে, এবং যখন রাত 3টার সময় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার মানে পেশাদারিত্ব এবং তিনি যে আসলে শেখ হাসিনার মতন ঘুমান না সেটা দেখানোর জন্য রাত 3টায় তিনি সংবাদ সম্মেলন করছেন। সো এই সকল কিছু দেখে মনে হয় যে তারা আপ্রাণ চেষ্টা করছেন ঠিকই, কিন্তু জনমনে স্বস্তি দিতে পারছেন। আমি আপনাকে একটা বিবিসির উদাহরণ দিতে চাই। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা যখন বলছিলেন যে না, আমি তো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি দেখি না, তখন আমি খুব অবাক হয়েছিলাম। বিকজ তিনি যদি আগামীতে এমপি নির্বাচন করতেন বা তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রীর নির্বাচনের জন্য দাঁড়াতেন, আমি অবাক হতাম না, কারণ তাকে মাঠটা ঠিক রাখতে তাকে অনেক জনতুষ্টিমূলক কিংবা নিজের দোষ আড়াল করে অনেক কিছু বলতে হয়। কিন্তু তিনি তো আসলে তেমন সরকার নন। তিনি দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় একটি সুবোধ সরকার, যেই সরকারের সুবোধ বলতে আমি বুঝি সুনীতি, সুশাসন, এই বিষয়গুলো তার থাকবে এবং ভালো বোধও তার থাকবে। সো তিনি কি জানেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? স্ট্যাটিস্টিক্সের কথা তিনি তুলেছেন, বলেছেন শুধু চিন্তায় 50% বাড়লেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে আমি ধরবো না। আমি ওনাকে বিনীতভাবে বলি, উনি অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ, সম্মানিত মানুষ। উনি কি জানেন না যে এই সকল ক্ষেত্রে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার থেকে আমার থেকে আবু আলম ভাইয়ের থেকে হয়তো আমার এই ভাইয়ের মধ্যে ভয় ছড়িয়ে যাবে, এবং ভয় কিন্তু সংক্রামক, ঠিক যেরকম সাহস সংক্রামক, সেটা বিশ্ব দরবারে চলে যাবে। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, তুলসী গ্যাবার্ড ভারতে সফরে এসে যে কথা বলেছেন, তারপরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস যেটা বললেন যে এদিক থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই, কারণ সব স্তরের নাগরিকদের জন্য তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা কি কোনো পজিটিভ সাইন কিনা, বা আপনি কোনো স্বস্তি খুঁজে পান কিনা এটার মধ্য থেকে? প্রথমত হলো যে আমি স্বস্তি খুঁজে পাই আমার দেশের পরিস্থিতি দেখে, আমার দেশে বাস্তবতাটা কি, সেটা হলো আমার জন্য পজিটিভ সাইন যে আমার দেশে কী হচ্ছে, কি করছি আমরা, আইনের প্রয়োগ হচ্ছে কিনা, আমরা মবক্রেসিতে আছি কিনা, জনতুষ্টিবাদ কিনা আমি জানি না, বাট মবক্রেসিতে আছি। জনতুষ্টিবাদ পলিটিক্যাল শব্দ, করতেই পারেন ওনারা ব্যবহার, বাট আমি তো জনতুষ্টিবাদ দেখি না। আমি দেখি মব কোথাও যে হামলা করছে, মবের হামলা, মব বেরিয়ে গেল এবং আমরা ওটাকে মেনে নিচ্ছি, এবং কেউ এখন প্রতিবাদ করছি, কিন্তু আমরা করি না। এটা একটা অ্যানোমি সিচুয়েশন, হ্যান ত্যান দিয়ে আমরা একটা বোঝানোর চেষ্টা করছিলাম। ওনারা কি বললেন, তুলসী গ্যাবার্ড ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের খুবই শক্তিশালী একজন মানুষ, এবং আজকে যে ব্রুস বললেন তারাও ওই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আছেন। ওনারা আমাদেরকে যেভাবে দেখেন সেভাবে বলছেন, বলতেই পারেন। তুলসী গ্যাবার্ড হয়তো একটু কঠিনভাবে বলেছিলেন কথাগুলো, এবং ব্রুস সেটাকে একটু ঠান্ডাভাবে বললেন। আগের লাইনটা আমরা খেয়াল করি, আপনি তো যেহেতু মিডিয়াতে আছেন, আগের লাইনটা কিন্তু যেখানেই ঘটে সেখানে আমরা প্রতিবাদ করি, মানে প্রতিবাদ করি না এটা বলেনি, এবং তুলসী গ্যাবার্ডের কথাগুলো ঠিক না এটাও বলেননি উনি একটা লাইন যোগ করেছেন, পজিটিভ লাইন, সেটা হলো যে বাংলাদেশের যে বর্তমান সরকার তারা ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখছি ব্যবস্থা নিতে। তো এখন পুরোটা মিলিয়ে একটা জিনিস হলো, এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এদেশে নারীরা ভয়ের মধ্যে থাকেন, নারীদের উপরে বিভিন্ন রকমের হেনস্থা হচ্ছে, এদেশের শিশুরা নির্যাতনের শিকার হচ্ছেন, এদেশের দরিদ্র মানুষ নির্যাতনের নিপীড়নের শিকার হন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে কোনোখানে যখন সংখ্যালঘুর বিষয়টা আসবে, শুধুমাত্র সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু না, যেটা রুমিন ফারহান পরিষ্কার করেছেন, সংখ্যালঘু মানে হচ্ছে যে আপনি যেভাবে দেখেন তাদেরকে, আমাদের পাহাড়ে অনেক সংখ্যালঘু মানুষ আছে, খ্রিস্টানরাও সংখ্যালঘু মানুষ, এবং আমাদের নারীরা 51% হলেও আমাদের আচার আচরণের তারা হলো সংখ্যালঘু,
কারণ আমরা পুরুষরা যেভাবে চলাফেরা করতে পারবো, যেভাবে স্বাধীনভাবে কিছু করতে পারবো, সেভাবে তারা করতে পারবেন না। তারা সন্ধ্যার পরে বের হতে গেলে তাদেরকে 10টা চিন্তা করতে হবে, পাহারাদার সাথে রাখতে হবে, তারপরও নিরাপত্তা আছে কিনা, সেই অর্থে ওনারা সংখ্যালঘু। তো এইখানে ইয়েস ঠিক আছে যে আমাদের অবস্থাটা আমরা বোঝার চেষ্টা করি। আর আমি যে কোনো বিদেশি কর্তৃপক্ষ বা বিদেশি বন্ধু বা বিদেশি সরকারের প্রতিনিধি যখন কোনো কথা বলে, আমি সব কথাগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার পক্ষে না। তারা কথা বললে আমরা কথাগুলো দেখি, অ্যানালাইসিস করি, যদি কোনো মিস ইনফরমেশন থাকে, ডিসইনফরমেশন থাকে, স্ট্যাটিস্টিক্স ভুল থাকে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং আমরা পরিষ্কার করতে পারি যে না, উনি যেটা বলেছেন সেটা এইভাবে সত্য না। আমি একটু উল্লেখ করি মাঝখানে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন 2 ঘন্টা আগে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশের মাইনরিটিদের নিরাপত্তার ব্যাপারে মিথ্যাচার করে একটি বক্তব্য দেন। পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। তারই প্রেক্ষিতে আজ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মাইনরিটিদের অধিকার রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানায়। আপনার কি মনে হয়, এই যে সরকার প্রতিবাদ জানিয়েছে, কঠিন বার্তা দিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি এই প্রতিবাদই যথেষ্ট? মানে এই প্রতিবাদের কারণেই মনে হচ্ছে যে আজকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন একটি কথা বলেছেন, প্রতিবাদ করেই বসে থাকবে নাকি বাংলাদেশের আরো কিছু করবার আছে? এটা মনে করার কোনো কারণই নেই, 1 নম্বর। 2 নম্বর, যে তুলসি গ্যাবার্ডের যে স্ট্যাটাস আমরা তো জানি উনি কে, তো ওনার কোনো মন্তব্যের ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলে ওনার স্টেটাসের লোক যারা আছেন তারা দেবেন। এটা প্রধান উপদেষ্টার দপ্তরের কাজ ছিল না, একদম পরিষ্কারভাবে মনে করি, যেহেতু আমি সরকারের সাথে অনেকদিন কাজ করেছি। এটা প্রধান উপদেষ্টার অফিসের কাজ না, এটা পররাষ্ট্র দপ্তরের কাজ হতে পারত। এটা ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর এই বিষয়ে কথা বলতে পারতো। কিন্তু হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর যেভাবে রিয়্যাক্ট করেছে, রেসপন্সও করে না, রিয়্যাক্ট, সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে আমাদের কোনো কিছু শুনলেই হঠাৎ করে রিয়্যাক্ট করতে হবে কেন? আপনি যেটা বললেন ওটা একটা রিয়াকশন, যে আমরা এরকম ধমক টমক দিয়েছি, এরকম কড়া প্রতিবাদ করেছি। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটা জিনিস বলেছেন যে আমরা কিছু বলি না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেটা বলেছে সেটা ঠিকই আছে, আমরা এইসব নিয়ে আবার আলোচনা করব। সেদিনই আবার আরেকজন উপদেষ্টা এটাও বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কোনো অবনতি হবে না। আজকে আপনি আসিফ সাহেবের যে এটা পড়ে শুনলেন, এগুলো হচ্ছে এখন আমরা একটু ফেসবুক, ইয়েস ভেরি গুড, ফেসবুক খুব ভালো, আমরা আমাদের এগুলো ব্যবহার করব, মিডিয়া ব্যবহার করবো অবশ্যই। কিন্তু এই যে এক একজন এক এক রকম করে আমরা যখন আমাদের মতামতগুলো বলার চেষ্টা করব, ওগুলো ঠিক রেসপন্স না হয়ে রিয়াকশন হয়ে যাবে। এবং এটার কারণে এখন এটার কিন্তু কারণে তুলসি গ্যাবার্ডের যে স্ট্রেচার, সেই স্ট্রেচার কিন্তু ব্রুসের না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ব্রুস আরও অনেক নিচের একজন মানুষ, স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র হতে পারেন, বাট আরও নিচের। সুতরাং ওইটা দিয়ে যে তুলসি গ্যাবার্ডের পুরো জিনিসটা কাভার আপ হয়ে গেছে, আমরা একেবারে আমাদের প্রতিবাদের মুখে এরকম ঘটছে, এরকম মনে করার কোনো কারণ নেই ডিপ্লোম্যাটিক্যালি। জি, রাশেদ খান, আজকের প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে। বলেছেন অন্তর্বর্তী সরকারের এই 7 মাসে ক্ষমতা নেয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে, আমাদের সম্পর্ক ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, কিন্তু আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক আপনার চোখে কেমন ধরা দেয় রাশেদ খান? ধন্যবাদ সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা তো শুরু থেকে আসলে বলে আসছি যে ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্কের দরকার আছে, কিন্তু ভারত আসলে আমাদের সাথে কেমন সম্পর্ক চায় সেটাই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বাংলাদেশের জনগণ বলেছি যে ভারতের সাথে আমাদের মর্যাদার সম্পর্ক থাকতে হবে, কিন্তু ভারত সবসময় দাদাগিরির সম্পর্ক তারা আমাদের সাথে রাখার চেষ্টা করেছে। এবং আওয়ামী লীগের আমলে যেটি হয়েছে যে আমরা ভারতের উপর আসলে বেশি নির্ভরশীল হয়ে গিয়েছিলাম। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, আজকে প্রেস সচিব যেটি বলেছেন সেটি আবার আমাদের মাহফুজ আলম সাহেবের বক্তব্য কিনা সেটি আবার আমাদের ভেবে দেখতে হবে, কারণ তিনি কিন্তু আবার ভারতের ভূমি দখল করতে চান, সে ধরনের তিনি বক্তব্য বা লেখালেখি তিনি কিন্তু করেছেন। অর্থাৎ সরকারের এক একজন উপদেষ্টা বলেন, সরকারের কর্মকর্তারা তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আসলে কার বক্তব্য আমরা গ্রহণ করব, আমাদের প্রেস সচিবের বক্তব্য গ্রহণ করব নাকি আসলে মাহফুজ আলমের বক্তব্য গ্রহণ করব, সেটি নিয়ে আমরা আসলে দ্বিধান্বিত। তবে আমরা মনে করি ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্কের দরকার আছে, যেটি চীনের সাথে যে ধরনের সম্পর্ক, কূটনীতিক সম্পর্ক, আমেরিকার সাথে, ইউরোপের সাথে, পৃথিবীর অন্যান্য দেশের সাথে যে ধরনের সম্পর্ক, ভারতের সাথেও একই ধরনের সম্পর্ক আমাদের রাখা দরকার। অন্যথায় কিন্তু আমরা যেহেতু আমাদের প্রতিবেশী
রাষ্ট্র তারা কিন্তু নানানভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমরা চাই ভারতের সাথে কখনোই আমাদের যুদ্ধ না বাঁধুক, কিন্তু ভারতের সাথে আমাদের যে সীমান্তের যে সমস্যাটা আছে সেটা অবশ্যই ভারতকে মেটাতে হবে। একই সাথে আমাদের তিস্তা নিয়ে সমস্যা সংকট, সেটিও কিন্তু আমাদের ভারতের উচিত হবে সেই সংকটগুলো আসলে সমাধান করা। কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এখনো পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করছি না। বিশেষ করে যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে শেখ হাসিনাকে তারা মানে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে কিন্তু সেই চিঠির কোনো প্রত্যুত্তর বা তাকে ফেরত দেওয়া, এবং এরপরে আমরা দেখেছি ওবায়দুল কাদের পালিয়ে গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতারা ভারতে পালিয়ে গেছে। আমরা যতদূর শুনছি সেটি হলো যে ভারত মানে এক ধরনের বর্ডার আসলে আওয়ামী লীগের নেতাদের জন্য ওপেন করে দিয়েছে, যে আওয়ামী লীগের নেতা বা ওই পরিচয় বা ওই কার্ড দেখাতে পারলে তারা ভারতে সবাই ওপেনলি আসলে ঢুকতে পারবে। তো এইভাবে তো আসলে সুসম্পর্ক হয় না। সচিব যেমন বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে, সেটা আপনি ঠিক বিশ্বাস অবিশ্বাস কোনটা করবেন সেটা নিয়ে কনফিউজ। আমার কাছে আসলে মনে হচ্ছে না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক যথাযথ আছে। আমাদের সম্পর্কের উন্নয়ন জরুরি, এবং একই সাথে ভারত যে দাদাগিরি বা ভারত আমাদের সাথে যে ধরনের বিমাতা সুলভ আচরণ করছে বা আমাদের অভিভাবক হওয়ার চেষ্টা করে, এইগুলো যদি ভারত বন্ধ না করে কখনোই আসলে ভারতের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক হবে বলে আমরা মনে করছি না। আমরা ভারতের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমার মনে হয় না যে সেই সম্পর্ক এখনো পর্যন্ত স্থাপন হয়েছে। জি, জয়নাল আবেদিন শিশির। চিন্তক ফরহাদ মোজহার আজ লিখেছেন, আফসোস রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দূরদর্শী চিন্তা ও কার্যকর কৌশল নির্ণয়ের ক্ষেত্রে মারাত্মক অভাব রয়েছে, তেমনি রয়েছে বাস্তব পরিস্থিতির মধ্যে সমাধান নির্ণয়ের চেষ্টার অভাব। ফলে আমরা দ্রুত চরম রাজনৈতিক বিপর্যয়ের দিকে ধেয়ে চলেছি। সময় বেশি দূরে নয়, সতর্কতার অভাবে আমরা পরস্পরকে দোষারোপ করতে থাকবো এবং বাংলাদেশে ইন্দো মার্কিন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নে গাজার পরে নতুন যুদ্ধক্ষেত্র বাংলাদেশ পরিণত হবে। তার এই আশঙ্কার পেছনে আপনি কি কি যুক্তি খুঁজে পান বা আদৌ কোনো যুক্তি খুঁজে পান কিনা? ধন্যবাদ নিকুলাপা, আপনার মাধ্যমে স্মরণ করছি আজকে জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে। হ্যাঁ, ফরহাদ ভাই যে জিনিসটা আজকে উত্থাপন করেছেন, এই ধরনের আশঙ্কা আমাদেরও রয়েছে। কারণ বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের এবং আঞ্চলিক পরাশক্তির সবসময়ই একটি গভীর ষড়যন্ত্র বিদ্যমান। এই গত 54 বছর থেকে যদি আমরা বলি, এটা আমাদের রাজনৈতিক স্টাডিতে আছে। যদি আপনি 2500 বছর ইতিহাস দেখেন, এখানে আমাদের পূর্বপুরুষরা এখানে 500 বছর ধরেও আমরা দিল্লির বিরুদ্ধে সংগ্রাম করেছে, যেটা হচ্ছে আপনার দ্রাবিড় ছিলেন যখন আর্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বা আপনার যারা বৈদিক ছিলেন যে এখানে ব্রাহ্মণ ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে 500 বছর। এই ইতিহাস আমাদের আছে। সুতরাং 2500 বছর থেকে আমরা এখানে সংগ্রামের মধ্য দিয়ে আছি, এটা আমাদের নতুন নয়। আর যে জিনিসটি ফরহাদ ভাই এখানে উল্লেখ করেছেন, আমাদের গাজার পরে বাংলাদেশ, হ্যাঁ এখানে আশঙ্কায় আছে। আমি বিশেষ করি যে তুলসী কাপড়ের যে কথা, এটা তো ভারতের সাংবাদিকেরা একদম এজেন্ডা সেট করে তার মুখ থেকে টেনে বের করেছে। সে কিন্তু স্টেটমেন্ট দেয়নি, এটা আমেরিকান স্টেটমেন্ট না, এটা তার প্রশ্নের উত্তর। আর প্রশ্নটা কেমন ছিল? ডাবল বার্নেড কোশ্চেন। আপনাকে উত্তর সে যেভাবে মানে উত্তরটা সে এভাবেই দিবে, এভাবেই কোশ্চেনটা করা হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে উত্তরটা দিবে। তো এগুলো তো পরিকল্পিতভাবে। আর তুলসী কাপড় কে? সে তো আমেরিকান রিপাবলিক দলের নেতা। আমেরিকান রিপাবলিক দলটা কি? একটা সাম্প্রদায়িক দল, এটা ধর্মভিত্তিক একটা দল, যেমনটি ভারতের বিজেপি একটি সাম্প্রদায়িক দল। সুতরাং এটাকে আমরা মনে করি এগুলো তো যুগশত্রু আছে। একটি মানে সাম্প্রদায়িক দল অন্যদেরকে এগুলো বলে থাকে। আর বাংলাদেশ বিষয়ে ফরহাদ ভাই যেগুলো আরও দূর বলছে, এগুলো আশঙ্কা আমাদেরও আসলে। দেখেন যে রবীন্দ্রনাথ বলছে এই সরকারকে জনতুষ্টিবাদী সরকার বলা হয়। আমি তো মনে করি এই সরকার জনতুষ্টিবাদী, এই সরকার হচ্ছে বিএনপি তুষ্টিবাদী সরকার। দেখেন বিএনপি এখানে যা বলে এই সরকার তাই সরে। দেশের মানুষের যে চাওয়া প্রত্যাশা সেগুলো মূল্যায়ন করা হয় নাই। বিএনপি চাইছে এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই, দেশের জনগণ চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বিএনপি চাইছে রাষ্ট্রপতিকে অপসারণ করানো হয় নাই, বিএনপি চাইছে জুলাই প্রক্লেমেশন হয় নাই, বিএনপি চাইছে সেকেন্ড রিপাবলিক হয় নাই, বিএনপি চাইছে এখন গণপরিষদ নির্বাচন দেওয়া হচ্ছে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কি আসলে জনগণের সরকার নাকি বিএনপি তুষ্টিবাদী সরকার? এই যে মৌলিক আওয়ামী লীগ নিষিদ্ধ করার থেকে বড় সংস্কার কি আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে? সবচেয়ে বড় সংস্কার তো আওয়ামী লীগ নিষিদ্ধ করা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে মানে যতটুকু ফেরত দেওয়া যায় তাই করলেন। মানে মনে হচ্ছে যে বিএনপি তো শুনছি এখন তো শুনছি বিএনপি 3 জন মানে মহাসচিব হচ্ছে। আমার তো মনে হয় ওনারা চতুর্থ মহাসচিব বললো দেশের মানুষ ভুল হবে না। কি করলেন যেন দেশের জনগণের জন্য উনি বিএনপি যা বললো তাই মেনে নিলেন। আর অন্য পার্টিগুলো যা বললো, দেশের জনগণ যা বললো, রক্ত দিল, তার কোনো মূল্য নাই। আপনাদের আহ্বায়কে তাহলে এতদিন সরকারে যে ছিলেন তিনি বিএনপির তুষ্টির জন্য কাজ করেছেন? আমরা নিঃসন্দেহে বলবো যারা এই সরকার আমাদের এই দাবিগুলো পূরণ যারা এই দাবিগুলো পূরণ করবে না, তারা জনগণের সাথে
কোনো না কোনোভাবে তারা প্রতারণা করেছেন, সে যেই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেও সেই প্রতারণা করেছেন। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, প্রেস সচিব শফিকুল আলম আজকে বলেছেন যে চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন আমাদের থেকে এত পরিমাণ আম তারা নেবে যে আমাদের শর্ট পড়ে যাবে, কাঁঠাল আর পেয়ারাও যাবে আমাদের এখান থেকে, এ মাসের শেষে চীন যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই কথা আছে। প্রেস সচিব বলেছেন এই সফর একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে, চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে সেই চেষ্টাও হবে। আবু আলম শহীদ খান, চীনের এই সফর কি মানে কেবলই আম কাঁঠাল পেয়ারা বিক্রির সফর, নাকি সামনের মাসে যতদূর শুনতে পাই যে প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে, আমি নিশ্চিত জানি না, এরকমটা শুনতে পাই, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন, সেখানেও কোনো প্রভাব বিস্তার করতে পারে প্রধান উপদেষ্টার চীন সফর? না, চীন সফর তো খুবই গুরুত্বপূর্ণ একটা সফর, এবং চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক আরও উন্নয়ন করা, এটা তো একটা এজেন্ডা এবং ইস্যু, এবং যে কোনো সরকারই থাকুক। তো আমরা তো অতীতের সরকারকেও চীন সফর করতে দেখেছি, বিএনপির সাথে চীনের তো খুব ভালো সম্পর্ক, সরকারে না যেও তারা বোধহয় এর মধ্যে চীন সফর করে এসেছেন, তাদের একটা প্রতিনিধি দল তারা গিয়েছিলেন। তো চীনের সাথে আমাদের সম্পর্ক আরও উন্নয়ন পর্যায়ে নিয়ে যাওয়া, এটা একটা ইস্যু এজেন্ডা এবং খুব ভালো গুরুত্বপূর্ণ এজেন্ডা। কিন্তু তার সাথে আম কাঁঠালের যে সম্পর্ক, ওটা আমার বুঝতে অসুবিধা হয়। আপনি ভালো বোঝার কথা, কেন উনি তো সাংবাদিকতা করছেন, আপনিও করতেন, যে এইসব সফরের সাথে সম্ভবত এটা এমনিতে একটু কথা বলার ফাঁকে ফাঁকে এটা রসিকতা হতে পারে। শফিক সাহেবের অনেক কথা আমি রসিকতা হিসেবে ধরি, যে এখানে উনি ইম্পর্টেন্ট এজেন্ডাগুলো সামনে না এনে হঠাৎ করে আম কাঁঠাল, আমার চীনে আম পাঠাতে হবে কেন, আর আমাদের আম শর্ট করার তো দরকার নেই, আমাদের জনগণকে আম খাওয়ানো দরকার। ওই অর্থে তো আমি আম এক্সপোর্ট করবো আমরা, এটা আমি চিন্তাও করতে পারি না, কেন একটা 70, 80, 100 টাকা 120 টাকা কেজি, আমাদের যে লক্ষ কোটি মানুষ আছে, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তারা কে কয়টা আম খেতে পারে, ওগুলো নিয়ে আমরা একটু চিন্তা করলে আমি খুশি হব, সেটা ইস্যু আছে আমাদের। আপনি যেটা বললেন যে হ্যাঁ, বিমস্টেকে যাওয়ার আগে চীনের সফর, এবং চীনে আমাদের সফরটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হবে, এবং চীনে আমরা কি কি কূটনৈতিক আলোচনা করব, একটা বড় ইস্যু আছে তিস্তা ইস্যু, এটা নিয়ে আলোচনা হতে পারে বা হবে কিনা আমি জানি না, কেন ইস্যুগুলো তো সামনে আসেনি। তো ওই আলোচনার মধ্যে দিয়ে আমরা কি কি অগ্রগতি পেতে পারি সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ইয়েস, আমাদের জন্য যেটা একটু আগে আলোচনা, আপনি ভারতের সাথে সম্পর্কের কথা চিন্তা বলছিলেন, তো ভারতের সাথে আমাদের সম্পর্কের কার্ড তো খুব দুমুখী কার্ড। একটা হলো ভারত প্রেমে আমরা গদগদ হয়ে যাই, আরেকটা হলো ভারত বিদ্বেষ বা ভারত ঘৃণা, ওটাতে আমরা গদগদ হয়ে যাই। ভারতের সাথে আমাদের সম্পর্ক তো অবশ্যই মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এবং ভালো সম্পর্ক হতে হবে। এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই একটা সেন্সিটিভ ইস্যু, এটা অনেক দিন ধরে সেন্সিটিভ, 1947 থেকে এটা সেন্সিটিভ, এটা পাকিস্তানের জন্য সেন্সিটিভ ছিল, আমাদের জন্য আছে, এবং এই ইস্যুটাকে কিন্তু রিজলভ করতে হবে এবং নতুনভাবে চিন্তা করতে হবে। এখন আমাদের অনেকগুলো মডেল নিয়ে চিন্তা করতে হবে, আমাদের ইউরোপের মডেল নিয়ে চিন্তা করতে হবে। এখনও তো যুদ্ধ শেষ হয়নি, 2-3 বছর ধরে যুদ্ধ হচ্ছে ইউক্রেন সাথে রাশিয়ার। তো রাশিয়ার গ্যাস তেল জার্মানিতে আসছে না, ট্রেন চলছে না, আর ওই দেশে ইউরোপে কতগুলো যুদ্ধ হয়েছে, ওদেরও তো হাজার হাজার বছরের ইতিহাস আছে। তারপর কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন গঠন হয়েছে, এবং তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেটা তারা করার চেষ্টা করে। এই সম্পর্কের বিষয়টা হলো জনগণের উন্নয়ন, জনগণের মঙ্গল, জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার দুজনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা দরকার। জাস্ট নট টার্ম কার্ড, আমি ভারত ঘৃণা করি, ভারতের একটা পছন্দ না, সোকল দাদাগিরি আছে, থাকতে পারে, ট্রু, তাদের অ্যাটিটিউডের প্রবলেম আছে, বাট আমাদেরও দরকার আমরা কতটুকু আগাতে পারবো, তারা কতটুকু এগিয়ে আসবেন। এবং এটা একটা বড় ধরনের থিঙ্ক ট্যাঙ্ক গঠন করে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যারা এইসব নিয়ে চিন্তা করেন, তারা কিন্তু আলাপ আলোচনা করে এই সম্পর্কটাকে সুন্দর করতে হবে। এবং এটা ভবিষ্যতের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমি মনে করি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এবং এই ইস্যুটাকে একদম জাস্ট পলিটিক্যাল রিটোরিকে সীমাবদ্ধ রাখার আর বোধহয় কোনো সময় নেই। আমরা যথেষ্ট পলিটিক্স করেছি এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। জি, নিশ্চয়ই আরও আলোচনা হবে, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে রাশেদ খান আছেন। রাশেদ খান, আগামী 15 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি
জানিয়েছেন আপনি নিজেই, অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। আপনার অভিযোগ, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন। মাহফুজ আলম ওই জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি, এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না, আমরা তার পদত্যাগ দাবি করছি। ইসলামী শক্তিকে সহ্য করতে না পারলে ইসলামী দলগুলো সেটার প্রতিবাদ জানাবে, কিন্তু আমরা তেমনটা কিন্তু দেখছি না। মানে ইসলামী দলগুলোর চেয়ে গণ অধিকার পরিষদ মনে হচ্ছে একটু বেশি এই ব্যাপারে চিন্তিত। না, আমার মনে হয় যে আপনি দেখবেন যে আমি কিন্তু একই কথা বলেছি যে সে বিএনপির বিরুদ্ধে বলছে, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বলছে, এই কথা বলেছি। এবং ইতিমধ্যে হেফাজতে ইসলাম, জামাত ইসলাম কিন্তু তার বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। দেখেন তার দায়িত্ব কি? তার দায়িত্ব ছিল যে সবার ভিতরে ঐক্য সংহতি ধরে রাখবে, কিন্তু তিনি সবসময় দায়িত্ব অবশ্যই তার একার দায়িত্ব না, কিন্তু তিনি অন্যতম, কারণ তিনি সরকারের মুখপাত্র, তথ্য মন্ত্রণালয় সরকারের মুখপাত্র, সেখান থেকে সরকারের বয়ান, সরকার কী চায় সেগুলো আসে, কিন্তু তিনি এর বাইরে চলে গিয়েছেন। অর্থাৎ তিনি যে সরকারে রয়েছেন সেটি আসলে তিনি বুঝতে পারতেছেন না, এবং তার যে দায়িত্ব সেটা আমার মনে হয় তিনি আসলে বুঝতে পারতেছেন না যে তার করণীয় কী। সেই জায়গায় তিনি আসলে ফেসবুকে আসলে বেশি সময় দিচ্ছেন। তো এই কারণেই আমি বলেছি যে আসলে যেহেতু তার লেখালেখি বা তার অনেক তাত্ত্বিক জ্ঞান রয়েছে, এগুলো তিনি বিতরণ করতে চান, তো একটি তাত্ত্বিক ভাণ্ডার খুলে সেখানে তিনি জ্ঞান বিতরণ করুক, এই কাজ তো তার না। তিনি সরকারে বসে একদিকে কখনো জামাতের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো আমাদের বিরুদ্ধে এই একের পর এক বিষেধগার করছেন। দেখেন আমাদের শিশির সাহেব যেটি বললেন যে আপনার এই ইউনূস সরকার নাকি আসলে বিএনপিবাদী বা বিএনপি তুষ্ট করার জন্য সবসময় ব্যস্ত রয়েছে। আমরা তো দেখছি যে এই সরকার এনসিপির সরকার, এই সরকার এনসিপির সরকার। এটি অস্বীকার আপনি কেন করছেন? আপনাদের যে দল হয়েছে এটি কোথায় হয়েছে, কোথায় পরিকল্পনা হয়েছে? ওই যে হেয়ার রোডে হয়েছে, এটাকে অস্বীকার করতে পারবেন যে এই দল গঠনের সাথে মাহফুজ এবং আসিফ নিজেও জড়িত? অস্বীকার করতে পারবেন না। আপনি যে সরকারের আশীর্বাদ পুষ্ট পার্টি, স্বীকার করে নেন। আপনি বলেন যে ডক্টর ইউনূসের আশীর্বাদ আছে, তিনি তো নিজে আসলে স্বীকার করেছেন। এই যে তিনি বললেন যে নাহিদ ইসলাম, উনি উত্তর দেননি কিন্তু যে নাহিদ ইসলাম আসলে বিএনপি তুষ্ট করার জন্য 7 মাস কাজ করেছে কিনা তিনি উত্তর দেননি। দেখেন নাহিদ ইসলামের উপরে মানুষের যে আশা, বিশ্বাস, প্রত্যাশার জায়গাটা ছিল যে তিনি রাষ্ট্র সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন। আচ্ছা, আমার কথা হলো যে আপনি বলছেন যে গণপরিষদ নির্বাচন মানে নতুন সংবিধান তৈরি করতে চান, তো আপনি যে সংবিধান মেনে শপথ নিলেন সেই সংবিধান আপনি এখন পরিবর্তন কেন করতে চাচ্ছেন? কেন আপনি ওই সময় বলেননি যে এই সংবিধান ভুয়া সংবিধান, এই সংবিধান ছুঁড়ে ফেলিয়ে দিলাম, বিপ্লবী সরকার গঠন করতে হবে? মানে আপনি 7 মাস ভুল করে ফেলিয়েছেন, এখন বলছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করছি, আমাকে মাফ করে দাও। এটি কি হয়? দেখেন 7 মাস আগে যেটি সম্ভবপর ছিল 7 মাস পরে সেটি সম্ভবপর নয়। আর আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা বলবো, দেখেন আওয়ামী লীগকে আসলে সরকার নিষিদ্ধ করছে না, কারণ আন্তর্জাতিক মহলে চাপ রয়েছে। সরকার মনে করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমাদের লাভটা কি, আমরা কেন বিপদে পড়বো? আওয়ামী লীগ যদি পরবর্তীতে ক্ষমতায় চলে আসে তখন তো আমাদের পিঠে চামড়া থাকবে না। এই ভয়েই মূলত সরকার নিজে নিষিদ্ধ করছে না। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত, এটি তিনি ভুল বলেছেন। আওয়ামী লীগ দল তো এক প্রকার মানে ভ্যানিশ হয়ে গেছে, তার তো গণহত্যাকারী দল। গণহত্যার বিচার হওয়ার আগে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে অংশ নেয়? যে কারণে আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলছি যে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 71-এর পরে একবার গণহত্যা, 24-এ তার মেয়ের নেতৃত্বে গণহত্যা, তৃতীয়বার আওয়ামী লীগের ব্যানারে সংগঠিত হয়ে আওয়ামী লীগ আপনার এইভাবে গণহত্যার সুযোগ পাক, সেটি আমরা চাই না। আরেকটি কথা, সেটি দেখেন আজকে নাহিদ ইসলাম বলেছে যে সমন্বয়কদের চরিত্র হনন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র একজন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী, তার কাছে চাঁদা দাবি করেছিল 50,000 টাকা। আমার কাছে সেই ভুক্তভোগী আসলেন, তারপরে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন সমন্বয়করা যদি অন্যায় করে তাহলে সে কি অন্যায় কি গণমাধ্যমে আসবে না? বিভিন্ন জায়গায় সমন্বয়কদের চাঁদাবাজি, শুধু সমন্বয়করা না, অন্যান্য দল বলেন, বিএনপি বলেন, আপনার জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সকল দলের নেতাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ আসছে। কেন আসছে? কারণ এই রাষ্ট্রটা অরক্ষিত। আর একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে সরকার নিজেই চাচ্ছে যে রাজনৈতিক দলগুলো বিতর্কিত হয়ে যাক, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফাংশন করাচ্ছে না। আজকে রাষ্ট্রের যে অবস্থা দেখেন, গ্রামগঞ্জে পাড়া মহল্লায় কিন্তু মানুষ ব্যাপকভাবে মারামারি করছে, বিভিন্ন এক বংশের সাথে আর এক বংশের হানাহানি চলছে। সরকার চাইলে তো এগুলো বন্ধ করতে পারতো, কিন্তু পুলিশ কিন্তু ফাংশন করছে না। আমাদের আইন উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের মধ্যে 80% আওয়ামী পরিবারে, তো আপনি এই পুলিশ কেন রেখেছেন?
আমরা দাবি করেছি যে আপনার 1 লাখ ছাত্র জনতা যারা বিপ্লবে ভূমিকা রেখেছে এরা তো প্রশিক্ষিত, এরা এই ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এদের 1 মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে আপনারা পুলিশে নিয়োগ দিন, সেটি তো করছেন না। আপনারা বলছেন যে সংস্কার ও গণহত্যার বিচারের আগে কোনো ইলেকশন না, হাসিনা তো বাংলাদেশে ফিরবে না, হাসিনাকে আপনারা কোনোভাবেই ফেরাতে পারবেন না। আপনারা অপারেশন ডেভিল হান্ট যখন চোরগুলো সব ভারতে পালিয়ে গেছে, গণহত্যার মাস্টারমাইন্ডরা পালিয়ে গেছে, তখন ঘোষণা করেছেন এখন যদি হাসিনা বা ওবায়দুল কাদেররা বাংলাদেশে ফেরত না আসে বা তাদেরকে ফিরিয়ে আনতে আপনি 10 বছরও না পারেন, 10 বছরকে আপনি বাংলাদেশে ইলেকশন দেবেন না? আমরা মনে করি ইলেকশন যত দেরিতে হবে বাংলাদেশকে নিয়ে তত ষড়যন্ত্র তৈরি করা হবে। 1/11 ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি। এই ধরনের সরকার সাধারণত যেটি করে জনতুষ্ট করে, কিন্তু একটা সময় বোঝা যায় যে এই সরকারের সবকিছুই ভুয়া। দেখেন আমরা এখন যেটি দেখছি যে এই সরকার টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে। মানে বিষয়টা এরকম যে আপনি আমার কাছ থেকে 6 মাসের জন্য 1 লাখ টাকা ঋণ নিয়েছেন, এখন এই 6 মাস আপনি ভালোভাবে চলতে পারবেন, 6 মাস পরে যখন আমার টাকা ফেরত দিতে হবে তখন কি করবেন? সরকার এই মুহূর্তে টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে। এগুলো কি জানে ব্যবসায়ীরা আজকে কতটা লোকসানের মধ্যে? আজকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলো চলতে পারতেছে না। প্রধান উপদেষ্টা কি এগুলো জানে? প্রধান উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা খুব ভালো চলছে। আমার তো মনে হয় যে এনজিও ব্যক্তিত্ব আর এই বৃদ্ধ আমলাদের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে তাদের মাধ্যমে দেশ একদমই ভালো চলছে না। তারা যত দ্রুত ইলেকশন দেবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, এর বাইরে যদি এই সরকার যায় তাহলে আমি মনে করি এই সরকারের অবস্থা কিন্তু মনে করেন ব্যবসায়ীদের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। আবু আলম মোহাম্মদ শহীদ খান, ব্যবসায়ী অনন্ত জলিল দাবি করেছেন 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এসব মিথ্যা। বলা হয়েছে গত 7 মাসে বাংলাদেশের রফতানি 11% বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারে 99% কারখানা খোলা ছিল। এর আগেও আমরা দেখেছি সাইদ নাসির নামে একজন ব্যবসায়ী দাবি করেছিলেন অনেক কারখানা বন্ধ, নারী শ্রমিক বেকার, শাকসবজির দামের চেয়ে নারীর শরীরের দাম কম গাজীপুরে। এই যে ব্যবসায়ী অনন্ত জলিলের দাবি এবং সেটা সরকার প্রত্যাখ্যান করেছেন বা মিথ্যা বলেছেন, অনন্ত জলিল সাহেবের বক্তব্য কাউন্টার দেওয়া জরুরি নাকি তার কথাগুলো উপলব্ধি করে সমস্যার সমাধানটা জরুরি? আপনি যেটা বললেন শেষ অংশটা, যে আমাদের এই সরকারগুলোর একটা সমস্যা আছে, মানে সরকারে যারাই যান তাদের কাজই হচ্ছে যে যখন যে কিছু উত্থাপিত হবে সেই জিনিসটাকে ভুল প্রমাণ করা। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আমরা জানি বাস্তবতা কি। প্রধান উপদেষ্টা কেন বলবেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, শুধুমাত্র একটা কাউন্টে খারাপ আছে? একজন অনন্ত জলিল বা একজন নাসির সাহেব বা একজন ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী, তাদের যে অনেক সংগঠনও আছে, তাদের সাথে কথা বললেই তো ব্যবসা বাণিজ্যের চরিত্রটা বোঝা যাবে এবং সেখানে আপনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিচ্ছে না এরকম না, উনি যেটা বলেছেন যে 29,000 কোটি টাকা তো নতুন ছাপানো হয়েছে ব্যাঙ্কগুলোকে সার্ভাইভ করার জন্য, তাদেরকে আপনি টাকা দিচ্ছেন, তো ছাপিয়ে টাকা দিচ্ছেন। ওই যে 1 লাখ টাকা দিলেন আপনাকে, আপনি 6 মাস ভালো চলবেন, তারপরে আবার 1 লাখ টাকা ছাপাইয়ে দিতে হবে। তা এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন প্রথম দায়িত্ব নেন তখন কি বলছেন? আর কোনোভাবেই টাকা ছাপানো হবে না, কারণ এর আগের সরকার 42,000 কোটি টাকা ছাপিয়েছিল তাদের সময়কালে। তো সেই সব চিন্তাভাবনা করলে রেসপন্স করাটা আসলে সরকারকে শিখতে হবে। রেসপন্স করি আমরা, রিয়াক্ট না হয়ে, এবং আমরা সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দেবো না, আলাপ আলোচনা করব, তথ্য উপাত্ত নিব এবং তারপরে আমরা বলবো যে হ্যাঁ আমরা মনে করি জিনিসটা এখানে সমস্যা, এই সমস্যার সমাধান এভাবে হতে পারে। জয়নাল আবেদিন, শিশির নিবন্ধনের জন্য 21 জেলায় 100 উপজেলায় কমিটি কার্যালয় থাকা সহ যেসব শর্ত রয়েছে সেগুলো পূরণ করে নির্বাচনের জন্য নিবন্ধনের জন্য সময় মতো প্রস্তুত হতে পারবে কিনা এনসিপি? কারণ ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী 20 এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। প্রিপারেশন কি? আচ্ছা, হ্যাঁ, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু আমার বড় ভাই রাশেদ খানের প্রশ্নের উত্তর দিই। সে তিনি বলেছেন আমরা এই সরকার মানে বর্তমান সরকারের আশীর্বাদ পুষ্ট দল হচ্ছে মানে এনসিপি। আচ্ছা দেখেন, আমরা স্পষ্ট করি বাংলাদেশে কিন্তু সরকারের প্রধান থেকে 2টি দল গঠিত হয়েছে। একটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলের প্রধান ছিলেন সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, মানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধারী। আরেকটা ছিল জাতীয় পার্টি। আমাদের দলের প্রধান উপদেষ্টাও নাই, রাষ্ট্রপতিও না, এবং কোনো সেনাপ্রধানের দলও না। এটা একদম স্পষ্ট। বাংলাদেশ, হ্যাঁ, আমরা যেটা বলি, যিনি আমাদের এই একজন ছাত্র প্রতিনিধি, তিনি এই বাংলাদেশে প্রথম নজির স্থাপন করেছেন। সরকারের সকল সুবিধা পায়ে ঠেলে দিয়ে উনি জনগণের কাতারে এসে উনি এখন লোকাল বাসে চড়ে পলিটিক্স করেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম এই নজির স্থাপন হয়েছে। এটা হচ্ছে
আমরা লোকাল বাসে চলাফেরা করেন, কোন রুট থেকে কোন রুটে যান? এর প্রমাণ হচ্ছে এটা। শিশির, একটু জানতে চাই তিনি কোন রুট থেকে কোন রুটে যান, কোন লোকাল বাসে তিনি চলাচল হ্যাঁ, করেন? উনি সাভার যে আমাদের প্রথম যে কর্মসূচি আমরা করেছি, উনি বাসে চড়ে, আমরা সবাই বাসে চড়ে গেছি, উনি বাসে চড়ে গেছে। তারপরে যে আমরা সেটা কি লোকাল বাস না ভাড়া করা বাস? লোকাল বাসে, এগুলো নিয়মিত বিআরটিসি বাস বিভিন্ন জায়গায় চলাচল করছে, আমি তো দেখি প্রাইভেট গাড়িতে না, চলছে। রাশেদ খান উনি কথা বলবেন, আপনার সময় আপনি কথা বলবেন প্লিজ। এনসিপির যে নির্বাচনী যে ইসির যে নিবন্ধন প্রথা, আমরা শুরুতে বলছি ইসির যে নিবন্ধন প্রথাটা, এটা ছিল ফেসিড সরকারের একটা কালো আইন। এই আইনের বাতিল আমরা চাই। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে সে জনপ্রতিনিধি হওয়ার জন্য মানে দল করার, নির্বাচনে অংশগ্রহণ করার। ইসি যেই কঠোর নিয়ম করে দিয়েছেন, 5% কেউ স্বতন্ত্র হলে 5% ভোট লাগবে, সাবেক এমপি হওয়া লাগবে, 2টি কার্যালয় লাগবে, এগুলো ছিল শেখ হাসিনার ফেসিড আইন। আমরা প্রথমত হচ্ছে এটা বাতিল চাই। আর যদি কোনো সময় দল সিদ্ধান্ত নেয়, কিন্তু সে আমাদের ফিটনেস আছে, আমাদের সারা বাংলাদেশে অলরেডি আমাদের নেতাকর্মীরা কার্যালয় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পাস আর শহরের রাজনীতি থেকে গ্রামের রাজনীতি আলাদা, গ্রামীণ জনপদকে কতটা টানতে পারবেন বা সম্ভব কিনা এই সময়ের মধ্যে? আমরা যত দিন যাচ্ছে আমরা গ্রামের মানুষের সারাই বেশি পাচ্ছি। আমরা অলরেডি জেলাগুলোতে আমাদের ইফতার মাহফিল কার্যক্রম করছি, আমরা শহীদ ফ্যামিলির সাথে দেখা করছি, আমরা প্রত্যাশা থেকেও বেশি রেসপন্স পাচ্ছি। আমরা মনে করছি খুব দ্রুতই আমরা বাংলাদেশে ব্যালট বিপ্লব করব। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত আজকে। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বর্তমানে দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো বাধা নেই বলে আজকে বিএনপির আইনজীবীরা জানিয়েছেন। তারেক রহমান কবে দেশে ফিরে রাজনীতি করবেন? আমি আজকে একটি গণমাধ্যমে দেখছিলাম যে সম্ভবত মধ্য এপ্রিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবেন এবং তার কয়েকদিন পরেই সম্ভবত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন, কিন্তু সে কারণে তার সঙ্গে তার দলের যেই দূরত্ব হওয়ার কথা ছিল, বা অনেকে হয়তো ভেবেছিল একটা দূরত্ব তৈরি হবে, সেই দূরত্বটি কিন্তু উনি তৈরি হতে দেননি। উনি মোটামুটি 24/7ই চেষ্টা করেছেন নেতাকর্মীদের সাথে সামহাউ অর আদার কানেক্টেড থাকতে। এবং গত কয়েক বছরে যেহেতু তিনি ঘন্টার পর ঘন্টা এই সাংগঠনিক বিষয়ে ব্যয় করেছেন এবং ঘন্টার পর ঘন্টা তিনি সামহাউ স্কাইপের মাধ্যমে হোক, টেলিফোনের মাধ্যমে হোক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তিনি কিন্তু এখন দলের মেজরিটি নেতাকর্মীকে পার্সোনালি জানেন, চেনেন, তাদের নামে তাদেরকে চেনেন। তো আমি মনে করি যে এটা একটা বিরাট শক্তি একজন নেতার জন্য। এবং তিনি সাংগঠনিকভাবে দলটিকে তো আসলে ভাঙার চেষ্টা হয়েছে নানান সময়, এবং এক একটা নির্বাচন এসছে, এক একটা ঝড় বয়ে গেছে দলের উপর দিয়ে। নির্বাচনের আগে গণগ্রেপ্তার, নির্বাচনের পরে আবার তাদেরকে কারাগারে নেওয়া, দল ভাঙার চেষ্টা, নানান কিছু। তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সেখান থেকেও দল ভালোই পরিচালনা করছেন, আর বছরের মাঝামাঝি মানে এপ্রিলের পরে কোনো একটা সময়ে হয়তো আপনি আশা করছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার সহজে মেনে নিব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নিব না। এনসিপি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে বিএনপির প্রতি কিন্তু এক ধরনের সন্দেহ পোষণ করে আসছিল, মানে সেজন্য তারা এই সরকারের মাধ্যমেই সব সংস্কার করতে চাচ্ছিল। কারণ বিএনপি বা অন্য কেউ নির্বাচনের পর ক্ষমতায় এলে হয়তো এই সংস্কারগুলো মানবে না বা রাখবে না, এরকম তাদের সন্দেহই তো প্রমাণ করলেন আপনাদের এই সিনিয়র নেতা। দেখুন, সংস্কারের কথাটি কিন্তু প্রথম উচ্চারিত হয় বিএনপির কাছে 2016 সালে। অনেকেই ভুল করে এটাকে 22 সালে 31 দফার কথা বলেন, না, তার আগে ভিশন 2030। আমি খুব অবাক হয়ে দেখি কেন জানি এই তথ্যটি খুব বেশি গণমাধ্যমে এখন আর আলোচিত হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন ওয়েস্টিনে, এবং সেখানে তিনি বিশদভাবে বলেছিলেন কি কি জায়গায় তিনি সংস্কার চান। সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনা, 1-2 মেয়াদের বেশি কোনো কাউকে প্রধানমন্ত্রী না থাকার কথা, 70 অনুচ্ছেদের কথা, সেখানে পার্লামেন্টারি যিনি পার্লামেন্টের নেতা হবেন, সংসদীয় নেতা হবেন, তিনি দলের নেতা না থাকা, মানে এই মোটা দাগের যেই সংস্কারগুলোর বিষয়ে 27 দফা এবং পরে 31 দফা সকল দল মিলে একমত হয়েছে, সেটার একটা মানে গাইডলাইন কিন্তু ভিশন 2030-তে দেওয়া ছিল। এবং সেই সময়টা হচ্ছে এমন একটি সময়
যখন বিএনপির ওপরে চূড়ান্ত রকম নিবর্তন চলছে, এমন একটি সময় যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ঠিক 1 বছর পরেই কারাগারে যান, এবং এমন একটি সময় যখন 14 সালের নির্বাচনটা করে আওয়ামী লীগ মোটামুটি পার পেয়ে গেছে এবং তারা আসলে 5 বছরের আগে আর নির্বাচন দেবে এমনটিও তাদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে না। সো এরকম একটা সময় যখন কেউ সংস্কারের উচ্চারণ করেনি, তখন কিন্তু বিএনপির কাছ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। এবং আমাদের মাথায় রাখতে হবে, সংস্কার শব্দটি নিয়ে কিন্তু বড় দুটো দলের একটা আতঙ্ক আছে এবং সেটা থাকাটাই স্বাভাবিক। 1/11-এর সময় আমরা সংস্কারের নামে 2 দলের প্রধানকে সরিয়ে দেওয়া, অন্যান্য যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি এগিয়ে এসছে এবং অতি বৈরী, চরম বৈরী পরিস্থিতিতে দাঁড়িয়েও সংস্কারের কথা বিএনপি সংস্কার করলে বিএনপি মানবে না, বিএনপিকেই সংস্কার করতে হবে। সেইটাকে আসলে এনসিপির সন্দেহকে, যে সন্দেহ এনসিপি করছিল বলছিল, সেটাই সত্য প্রমাণ করে কিনা প্লিজ একটু সরাসরি উত্তর দেবেন। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকক্ষণ ধরে, সরি আমি মন্তব্য করতে চাচ্ছি না এইভাবে, কিন্তু আপনি অনেক কথাই বললেন। মির্জা আব্বাস সাহেব যে কথা বলেছেন, উনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ একজন নেতা। তিনি তার মতামত দিয়েছেন এবং এটা তিনি দিতেই পারেন। বিএনপি কিন্তু একটা কথা বারবার বলছে, ধরুন আজকে আপনি সকল সংস্কার করলেন, চমৎকার, আগামীকাল, আমার কথা বলছি না, এনসিপিও তো ক্ষমতায় আসতে পারে, আসার পরে তারা পার্লামেন্টে ঠিক করলো এই সংস্কার তারা রাখবে, এই সংস্কার তারা রাখবে না। যদি তাদের 2/3 মেজরিটি থাকে, সেটা তো তারা করতেই পারে। সো এটাই তো খুব স্বাভাবিক, তাই না? রাশেদ খান, রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত প্রতিবেদনের বিষয়ে মতামত দিয়েছে জামাতে ইসলামী। দলটি সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়েছে। বিএনপি এই পদ্ধতি নির্বাচন বিরোধী, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই পদ্ধতি নির্বাচন আগেই চাওয়া হয়েছে। এনসিপি হয়তো এমনটাই চাইতে পারে, আমি ঠিক জানি না, শিশির নিশ্চয় উত্তর দিতে পারবেন। বামপন্থী কয়েকটি দল এমনটা চায়। গণ অধিকার পরিষদ কি সংখ্যানুপাতিক নির্বাচন চায় কিনা? দেখেন, এই মুহূর্তে আমার মনে হয় যে কোনো নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার, এবং সেটি প্রধান উপদেষ্টা যদি জাতীয় সংলাপের মাধ্যমে সেই আহ্বানটা করেন তাহলে সব কিছু সম্ভব। এখন প্রধান উপদেষ্টা যদি সংখ্যানুপাতিক নির্বাচনটা না চান, আমার কাছে যতদূর তথ্য রয়েছে, সংস্কার কমিশনের সাথে তো আমাদেরও বৈঠক হয়েছে, তারা আসলে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে ভয় পাচ্ছেন এই জায়গায় যে বাংলাদেশে 10% হিন্দু বা অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ভোট রয়েছে, এবং এটি বাংলাদেশে মনে করা হয় যে তারা সাধারণত আওয়ামী লীগকে ভোট দেয়, এবং যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনটা হয় তাহলে আগামী নির্বাচনে মোটামুটি 80 থেকে 100টি আসন আওয়ামী লীগ পাবে। এখন যারা এই কথাগুলো বলছে সংখ্যানুপাতিক নির্বাচন, তারা আবার কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার না, এখন তারাই তো আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। এখন এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, তারা যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করাতে পারতো সব থেকে ভালো হতো, যেহেতু তারা সরকারে ছিল, সরকারে আছে, তাদের একজন পদত্যাগ করেছে। কারণ নাহিদ ইসলাম তো আসলে সরকারে থাকা অবস্থায় তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার থেকে পদত্যাগ করলেন না? তিনি কেন রাষ্ট্র সংস্কারটা শেষ করে সরকার থেকে পদত্যাগ করলেন না? তিনি কেন গণহত্যার বিচারটা শেষ করে সরকার থেকে পদত্যাগ করলেন না? দেখেন, সরকারে থেকে তিনি এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছেন, তিনি পারেননি। সুতরাং এখন তিনি দল গঠন করেছেন, দলে আসার পরে তিনি নতুন নতুন বয়ান জনগণের সামনে হাজির করছেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই বয়ান কতটুকু কার্যকর সেটিও কিন্তু আপনাকে ভাবতে হবে। আমরা মনে করি যে কোনো নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার। দেখেন, আমাদের যে ঘোষণাপত্রে সেখানেও কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনের কথা আমরা উল্লেখ করেছি, কিন্তু অভ্যুত্থানের পরে সেই সময় তো কেউ জানে না যে অভ্যুত্থান হবে। এখন তো আওয়ামী লীগের যে বাস্তবতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আপনি আগামী জাতীয় নির্বাচন যদি করেন, তাহলে তো আওয়ামী লীগ ওই আপনার বাংলাদেশের যে ওয়েস্টমিনস্টার পদ্ধতি, এটি তো আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগকে যদি গণহত্যার বিচারের আগে আপনারা ফিরিয়ে আনেন, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে, যেটি শিশির বলল যে প্রধান উপদেষ্টাও যদি এই জনগণের বিরুদ্ধে যায় তাহলে তিনিও জনগণের সাথে প্রতারণা করবেন। তো সেক্ষেত্রে আমাদের স্পষ্ট কথা সেটি হলো, আগামী নির্বাচন কেন বাংলাদেশে আওয়ামী লীগের ব্যানারে আর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না, আওয়ামী লীগকে মাস্ট নিষিদ্ধ করতে হবে। জয়নুল আবেদিন শিশির, ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ইট পাকেল নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে 2 জন আহতও হয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা যেটা বলেন যে তাদের মিছিল থেকে ধর্ষণ, নারী নিপীড়ন বন্ধ, দৃষ্টান্তমূলক শাস্তি, মোরাল পুলিশিং বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, এসব দাবি করছিল তারা। আপনারা সংঘাত সহিংসতার রাজনীতির বাইরে এসে নয়া বন্দোবস্তের কথা বলেন, গণতান্ত্রিক রাজনীতির কথা বলছেন, কিন্তু আপনারা তো সেই পুরাতন সহিংসতাই ফেরত গেলেন বলে অভিযোগ আসছে, কি হলো তাহলে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে কোনো সংঘাত সহিংসতার বিরুদ্ধে আমরা নিন্দা করি,
এটা যেই করে থাকুক, বিএনপি জামাতের উপর করলে, জামাত বিএনপির উপর করলে, বা বিএনপি বৈষম্যবিরোধীর উপরে করলে, বৈষম্যবিরোধী যদি বাম গণতান্ত্রিক জোটের উপরে করে, যেই করুক, যেই কোনো সংঘাত, হামলা এবং ফৌজদারি অপরাধগুলোকে আমরা সবসময় নিন্দা করি। এখন বৈষম্যবিরোধী যদি এই ধরনের, আমি এটা জানি না সঠিক, করে থাকে, আমরা নিন্দা করি। বৈষম্যবিরোধী প্রথমত হচ্ছে বৈষম্যবিরোধী যে আন্দোলন, এটা আমাদের পার্টির সাথে সরাসরি যুক্ত না, এটা এখন পর্যন্ত তারা স্বতন্ত্র। এর মুখপাত্র অলরেডি বলে দিয়েছেন যে ওরা স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসাবে আছেন এবং ওরা এনসিপির সাথে যুক্ত না, একদম স্পষ্ট উনি ঘোষণা দিয়েছেন, উমামা ফাতেমা। সুতরাং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে তাদেরকে বলবো এই ঘটনাটির ক্ষতি দেখার জন্য একটা পার্টি হিসেবে আমরা তাদের কাছে আবেদন করব, দোষী হলে তাদের বিরুদ্ধে শাস্তি নেবেন। আর যে জিনিসটি এই যুক্তি খণ্ডন করতে চান, একদম 30 সেকেন্ডে সময় নেই। হ্যাঁ, যে জিনিসটি রাশেদ খান বললেন যে নাহিদ ইসলাম কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না, আর ভাই সেই জন্য তো নাহিদ ইসলাম জনতার কাতারে আসছে, যখন সে সরকারের থেকে কন্টিনিউ চেষ্টা করেছে। যারা আছেন তারা সবাই বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কিন্তু শুধু একমাত্র বিএনপি এবং ভারতীয় যে বল, এটার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। সেই জন্য নাহিদ ইসলাম এখন জনতাকে নিয়ে সংগ্রাম করবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের গণহত্যাকারী হিসেবে দল হিসেবে এই আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য, যাতে কোনোভাবে রাজনীতি করতে না পারে, এই জন্য নাহিদ ইসলাম তার রাজনৈতিক ম্যানিফেস্টো ইশতেহার জনসম্মুখে হাজির করেছে। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করতে হবে। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত আমরা আশ্বস্ত হচ্ছি না। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে 5টি বা 6টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন, মানে সেটা একটা টেস্ট কেস হিসেবে ব্যবহার করতে বলেছেন। জাতীয় নির্বাচনের জন্য প্রশাসনকে প্রস্তুত করতে ও স্বচ্ছতা যাচাই করতে এভাবে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের আইডিয়াটা আপনার কেমন লেগেছে? একটু ছোট করে সংক্ষিপ্তভাবে। আইডিয়াটা কেমন লেগেছে একেবারে পছন্দ নয় আইডিয়াটা, কারণ এরকম করে আপনি সব কিছু করা যায় না। আমরা তো একটা দেশে বসবাস করছি এবং আমরা ভালো নির্বাচন দেখেছি, খারাপ নির্বাচনও দেখেছি। এখনকার যে অবস্থায় যে আপনি সংখ্যানুপাতি, গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, কি ঘোষণা, অমুককে নিষিদ্ধ করতে হবে, অমুককে রাখাই যাবে না, ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত আমরা নির্বাচন কথা মুখেই আনবো না, এই যে আলোচনাগুলো হচ্ছে, আসলে কি বাংলাদেশটা আমরা কীভাবে চালাতে চাই? বাংলাদেশে যে ফ্যাসিজম ছিল, যে স্বৈরতন্ত্র ছিল, স্বৈরতন্ত্রের উল্টা পিঠের জিনিসটাই হচ্ছে গণতন্ত্র। এবং গণতন্ত্রের একমাত্র ভালো বিকল্প এখন পর্যন্ত সকলের কাছে ভালো বিকল্প হচ্ছে একটা ভালো নির্বাচন করা। তো এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্ল্যান থাকে, প্ল্যান এ, সেটা আমি বলবো নির্বাচন, মানে গণপরিষদ না, নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন। প্ল্যান বি জাতীয় সংসদ নির্বাচন, প্ল্যান সি জাতীয় সংসদ নির্বাচন। খামাখা আপনি এই সমস্ত জিনিস এনে এটাকে বাধাগ্রস্ত করে যে এটা আগে স্থানীয় সরকার করতে হবে, ধাপে ধাপে করতে হবে, আমরা এগুলো টেস্ট করবো। সংখ্যানুপাতিক বিএনপি কি, মানে উনি তো আছেন একজন বিএনপি নেতা, আমি যদি বিএনপি হতাম, আমি কেন সংখ্যানুপাতিক ভাই আমি মেনে নেব? একটা কারণে তো মানবো না, আমাকে শুধু একটা গভর্নমেন্ট ফর্ম করার জন্য 50% ভোট পাইতে হবে, শুধু গভর্নমেন্ট ফর্ম করার জন্য। তো 50% ভোট কোনো দলের আছে নাকি বাংলাদেশে? তো এটা কি হবে, কি সরকার হবে? জি জি, নিশ্চয়ই। ব্যারিস্টার রুবিন ফারহানা, একদম শেষ প্রশ্ন, খুব ছোট করে বলবেন। আপনি ঠিক ওই আসনটাতে দাঁড়িয়ে, যেটা আপনি অনুষ্ঠানের শুরুতেই বলেছেন, আপনি বলেছিলেন আপনি রাতের বেলা একা বাইরে যেতে নিরাপদ বোধ করেন না, এখন কি অবস্থা? এখন নিরাপদ বোধ করেন? এখন আমি সত্য কথা বলতে নিরাপদ বোধ করি না, কারণ সত্য কথা বলার পর যা আরম্ভ হয় ফেসবুকে, ওটাতে কোনো নারী নিরাপদ বোধ করার কথা না। একটা কথা চিন্তা করে দেখেন তো, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে কত ইয়াং নারীদেরকে আমরা দেখেছি, তারা ছিল ফ্রন্ট লাইনার। এমনও দেখেছি পুলিশের করার চেপে ধরে আছে এক নারী তার ভাইকে বাঁচানোর জন্য, এই আমাদের হাইকোর্টের সামনে। নারীরা কোথায় ভ্যানিশ হয়ে গেল বলেন তো? নারীদেরকে কারা ভ্যানিশ করে দিল বলেন তো? আমি সত্য কথা বলবো কি হয়, নিকল আমাকে একটু সময় দিতে, আপনি সবাইকে প্রচুর সময় দিলে আসতে আসতেন আমার কাছে, শোনেন মন দিয়ে। আমি কেন অভ্যুত্থানে যোগ দিয়েছিলাম? আমি বোধহয় একমাত্র পরিচিত রাজনৈতিক ফেস যে ফোর ফ্রন্টে দাঁড়িয়ে নারী হয়ে এই ছেলেগুলার সাথে দিনের পর দিন ওই আপনার শহীদ মিনারে দাঁড়িয়ে চিৎকার করেছি, স্লোগান দিয়েছি, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার পতন, এই মুহূর্তে চাই শেখ হাসিনার পতন। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আচ্ছা আমি কেন গিয়েছিলাম? প্রত্যেকের তো একটা গল্প থাকে। হ্যাঁ, মুক্তির গানে বলেছিল যে একজন মুটে মজুর শ্রমিক যে স্বপ্ন নিয়ে গেছে, আরেকজন স্যুট বুট পরা মধ্যবিত্ত সেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে যায় নাই। প্রত্যেকের স্বপ্ন আলাদা। আমার স্বপ্ন ছিল সহিষ্ণু বাংলাদেশ, আমার স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ, আমার স্বপ্ন ছিল সকলের বাংলাদেশ, আমার স্বপ্ন ছিল মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ, আমার স্বপ্ন ছিল আমি আমার রুচি মতন পড়বো, খাবো, বাঁচবো এমন বাংলাদেশ। পেয়েছি? এটা বলার মতন পরিবেশও তো এখন পাই না। তৌহিদি জনতা খেপে, মব খেপে, অমুকে ট্রল করে, আরে ভাই আমি তো নিরাপদ বাংলাদেশই পাই না।
আমি আর এসব বড় বড় স্বপ্নের কথা কি বলবো। আপনার এই প্রশ্নগুলো নিয়েই আজকের রাজনীতি এখানেই শেষ করছি। রাজনীতির কোনো শেষ নেই, তাই চলতে থাকবে। আগামী রবিবার আবারও দেখা হবে রাত 9টায়, সাথেই থাকবেন।